নমস্কার বন্ধুরা, মূল্যবান ধাতুতে বিনিয়োগ করার কথা ভাবলেই সবার প্রথম আমাদের মনে যে দুটো ধাতুর নাম মনে আসে সেটার একটা হলো সোনা আর আরেকটা হলো রূপো। কিন্তু এতদিন পর্যন্ত সোনার স্বর্ণালী রূপের ছটায় রূপো চিরকালই ম্রিয়মান থেকেছে। কিন্তু এই যে এই ট্র্যাডিশন কি বদলাতে চলেছে? অন্তত বিশেষজ্ঞদের মত তাই। তারা বলছেন যে সোনা নয়, আগামী দিনে মালামাল করতে পারে রূপো। তো বিশেষজ্ঞরা কেন বলছেন এই কথা, তাদের এই কথার পিছনে যুক্তিটা কি? আজকের ভিডিওতে সেই যুক্তিগুলোই খুঁজে বের করার চেষ্টা করব। দেখুন, এই যে প্রেসিয়াস মেটালগুলো, এদের যে প্রাইস, এই প্রাইস কিন্তু ডিপেন্ড করে সাপ্লাই আর ডিমান্ডের উপরেতে। মানে আপনার কত সাপ্লাই হচ্ছে আর সেই ধাতুর ডিমান্ড কোথায় আছে। এবার যদি আমি সোনার কথা ভাবি, সোনার ডিমান্ড কী কারণে? মেনলি সোনার ডিমান্ড হচ্ছে প্রেসিয়াস মেটাল হিসাবে। কিন্তু যখন আমি রূপোর কথা বলছি, রূপোর ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে রূপোকে প্রেসিয়াস মেটাল হিসাবে ব্যবহার করা হয়। তাছাড়া রূপোর কিন্তু একটা ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ড আছে। বিশেষ করে বর্তমান যুগেতে কিন্তু এর ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ড আরও বাড়ছে। নিউ জেনারেশন কিছু টেকনোলজি, পাওয়ার, এই সমস্ত জায়গাতে কিন্তু রূপোর ব্যবহার দিন দিন বাড়ছে। তো সেই কারণের জন্য রূপোর ডিমান্ড কিন্তু প্রেসিয়াস মেটাল হিসাবে শুধু নয়, ইন্ডাস্ট্রিয়াল মেটাল হিসাবেও আগামী দিনে আরও বাড়ার সম্ভাবনা আছে। এইবার আপনি জানতে চাইবেন যে আচ্ছা, রূপোরও ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ড আছে, তো রূপো কোথায় ইন্ডাস্ট্রিতে ডিমান্ড আছে? আপনি কি আমায় একটু বলতে পারেন? তিনটে ইন্ডাস্ট্রির কথা আপনাকে বলতে পারি যেখানেতে রূপোর ডিমান্ড কিন্তু দিন দিন বেড়েই চলেছে। কি কি? প্রথম হচ্ছে ইভি মানে ইলেকট্রিক্যাল ভেহিক্যাল, 2 নম্বর হচ্ছে সোলার প্যানেল যেটা কিনা সোলার পাওয়ার করার জন্য, আর 3 নম্বর হচ্ছে সেমিকন্ডাক্টর। এইবার ইভির ভেতরে তো রূপো আছে নাকি, অনেকে হয়তো এটা ভাবছেন। হ্যাঁ, ইলেকট্রিক্যাল যে কার আছে না, ইলেকট্রিক্যাল ভেহিক্যালস, সেখানে অনেকটাই রূপো লাগে। কোথায় কোথায় লাগে আপনাকে একটা পিকচার শো করছি। এই পিকচারটা বেদান্তা ইন্ডাস্ট্রিজ মানে বেদান্তা গ্রুপের যিনি চেয়ারম্যান শ্রী অনিল আগরওয়াল, তিনি এক জায়গায় শেয়ার করেছিলেন। আমি জাস্ট সেখান থেকে এটা কপি করেছি। তো আমি এক্ষেত্রে ঋণ স্বীকার করছি যে তার থেকেই আমি এই ছবিটা নিয়েছি। তো এই ছবিটা আপনাকে আমি শো করছি, আপনি দেখুন যে রূপোর কোথায় কোথায় ব্যবহার আছে। মানে আমি নিজেও জানতাম না সত্যি কথা বলতে কি যে ইভির এত জায়গাতে আপনার এই রূপোর ব্যবহার আছে। সবার প্রথম দেখুন, গাড়ির মাথার দিকে যেখানে সোলার প্যানেল আছে সেখানেতে রূপো লাগে। তারপর দেখুন পাওয়ার ইলেকট্রনিক্স সামনের দিকে, সেখানে রূপো। হেভি ভোল্টেজ ইলেকট্রিক্যাল কেবিল আছে চাকার দিকে, সেখানে রূপো। ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম, সেখানে রূপো। ব্যাটারি প্যাক, সেখানে রূপো। মানে রূপোর প্রচুর ব্যবহার আছে এই ইলেকট্রিক ভেহিক্যালের মধ্যে। এবার ইলেকট্রিক্যাল ভেহিক্যাল ইন্ডাস্ট্রি তো আগামী দিনে আরও বাড়বে, এটা তো নো ডাউট। কারণ ফসিল যে ফুয়েল আছে, জ্বালানি যেগুলো আছে, এনভায়রনমেন্টের কারণেই হোক বা তাদের অপ্রতুলতার কারণেই হোক, একদিন না একদিন কিন্তু ইভির বিজনেসই বাড়বে। সুতরাং সেখানে কিন্তু রূপোর ডিমান্ড বাড়বে। এইবার আসি সোলার প্যানেলেতে। সোলার প্যানেলেতে সিলভার পেস্ট ইউজ হয়। আমি পরে দেখছিলাম যে ইভির যে সেলগুলো আছে সামনে আর পিছনের দিকে সিলভার যে পেস্ট আছে সেটাকে কোট করা হয়। তাহলে কি হচ্ছে যে ফ্রন্ট সাইড যেটা আছে সেইখানেটা কি করছে যে সানলাইট থেকে ইলেকট্রনটাকে কালেক্ট করছে, তারপরে সেই ইলেকট্রনটা ব্যাক সাইডেতে যাচ্ছে এবং সেখান থেকে একটা সার্কিট তৈরি করে সেখানে পাওয়ার তৈরি করছে। তাহলে দেখা যাচ্ছে কি যে এই কাজটা কিন্তু সিলভার পেস্ট দিয়ে হচ্ছে। এবার প্রশ্ন হবে যে সিলভার পেস্টই কেন, অন্য কোনো পেস্ট হবে না কেন? দেখুন, সিলভার পেস্ট ইউজ করা হয় কারণ এর হাই কন্ডাক্টিভিটি, বেশি বেশি করে তাড়াতাড়ি করে এখান থেকে ইলেকট্রনসগুলো পাস করতে পারবে, মানে কারেন্টটা তাড়াতাড়ি যেতে পারবে। আর একটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। যারা ইলেকট্রিক্যাল নিয়ে পড়েছেন তারা জানেনই যে যত রেজিস্ট্যান্স বা রোধ কম হবে তত তার কারেন্ট বা ইলেকট্রিসিটিটা বেশি যাবে। তো রোধ বা রেজিস্ট্যান্সটা কম হলো, তাড়াতাড়ি করে ইলেকট্রিসিটিটা কন্ডাক্ট করতে পারছে, আর আমার তো সেরকমই চাই। আর এদিকে সোলার এনার্জিও বাড়ছে। এনটিপিসি বা বড় বড় যেসব কোম্পানিগুলো আছে তাদের যে গ্রিন এনার্জি, তার ম্যাক্সিমামটাই তো সোলারের উপরেই ফোকাস করে। সুতরাং এখানেতে আপনার ডিমান্ড বাড়বে রূপোর। এরপরে বর্তমান যুগের আর একটা খুব গুরুত্বপূর্ণ ইন্ডাস্ট্রি, সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি। সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতেও কিন্তু দেখা যাচ্ছে যে অন্যান্য মেটালের তুলনায় রূপোর ব্যবহার সব থেকে ভালো। কেন? কারণ রূপোতে কি হয়, এখানে তো আমি যেটা বলছিলাম যে রেজিস্ট্যান্স কম, ইলেকট্রিক পরিবহন করার ক্ষমতাটা বেশি আছে, হাই স্পিড যেসব অ্যাপ্লিকেশানগুলো আছে যেখানেতে কিনা খুব তাড়াতাড়ি কারেন্ট যেতে হবে, সেই সমস্ত জায়গাতে কি হচ্ছে যে আপনার রূপো বেশি ব্যবহার করা যাচ্ছে। এবার প্রশ্ন হলো যে রূপোই কেন, তামা নয় কেন? তামাও তো একটা ভালো ধাতু, কিন্তু তামার থেকে না রূপোতে থার্মাল বলুন বা ইলেকট্রিক্যাল বলুন, এর কন্ডাক্টিভিটি বেশি থাকছে। তাছাড়া রূপোর রেজিস্ট্যান্স আছে, মানে রূপোর কী রেজিস্ট্যান্স? অক্সিডেশন রেজিস্ট্যান্স। অক্সিডেশন রেজিস্ট্যান্স রূপোর তামার থেকে বেশি থাকে, সেই কারণে যেন লং লাস্টিং হবে রূপোটা। তো এইরকম বিভিন্ন কারণ আছে, যে কারণের জন্যই কিন্তু তামার থেকে রূপোর ব্যবহারগুলো বিশেষ করে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে বাড়ছে।
এছাড়া হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি আছে, হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতেও কিন্তু রূপোর বিভিন্ন ব্যবহার আছে। এই নি জয়েন্ট মানে হাঁটুতে যেখানে নি রিপ্লেসমেন্ট হয় সেখানে জয়েন্টের ব্যাপারেতে, সেইখানেতে হিপ ইমপ্ল্যান্টস যেগুলো আছে সেইখানেতে বলছি যে নাকি রূপোর ব্যবহার আছে। আমি নিজেও জানতাম না, পড়ে জানছি। আমাদের মেডিকেল লাইনেতে দেখবেন ইইজি, ইএমজি এরকম বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট আছে, তো সেই সব ইনস্ট্রুমেন্ট করতেও নাকি রূপো লাগে। সুতরাং রূপোর বেশ ভালো রকম ব্যবহার আছে এবং আগামী দিনে এর রূপোর ব্যবহার কিন্তু বাড়তেই থাকবে। এবার ডিমান্ড তো বাড়লো, কিন্তু সেই তুলনায় কিন্তু সাপ্লাই নেই। কেন? কারণ প্রথম হচ্ছে যে সিলভার জেনারেলি সিলভার খনি থেকে হয় না। সিলভার অন্যান্য যেসব প্রোডাক্ট আছে বা অন্যান্য যেসব মেটাল আছে সেইগুলো তৈরি করার সময় বাই প্রোডাক্ট হিসেবে পাওয়া যায়। যেমন ধরুন জিঙ্ক, লেড এরকম যেসব ফ্যাক্টরি আছে না, সেই সমস্ত ফ্যাক্টরি থেকেই আপনার বাই প্রোডাক্ট হিসাবে সিলভার আসে। সেই কারণের জন্য এই সাপ্লাইটা লিমিটের মধ্যে থাকে। তাছাড়া ধরুন যে নতুন করে সিলভার মাইন্স যেগুলো আছে সেরকম কিছু ডিসকভার হচ্ছে না, সেটাও একটা বড় কারণ। আর যে কোনো মূল্যবান ধাতুর রিসাইকেলিং একটা কিন্তু সোর্স অফ সাপ্লাই বলতে পারেন। মানে কোনো একটা জায়গায় ইউজ হয়েছিল, তারপর সেটাকে রিসাইকেল করে সেখান থেকে আবার পুরনো ধাতুটা নিয়ে আসা হয়। বিশেষ করে সোনার ক্ষেত্রে তো হয়, প্রেসিয়াস মেটালদের ক্ষেত্রেই হয়, কারণ যেহেতু তারা দামি মেটেরিয়াল সুতরাং সেগুলোকে রিসাইকেল করা হয়। তো পুরনো জায়গাতে যেখানে সোনা থেকে গেছে সেই জায়গাটা নষ্ট হয়ে গেছে, সেখান থেকে আবার রিসাইকেল করে ফিরিয়ে আনা হয় আর কি। কিন্তু রূপোর ক্ষেত্রে রিসাইকেলের ব্যবহারটা কম হবে, বিশেষ করে ধরুন এই ইন্ডাস্ট্রিয়াল ইউজেতে যেখানে অনেক রূপো ইউজ হচ্ছে টন টন, সেক্ষেত্রে রিসাইকেল করে আবার রূপোকে আনতে গেলে যে খরচা হবে দেখা যাবে হয়তো অরিজিনাল রূপোর দাম তার থেকে কম হবে। তো সেই কারণের জন্যই গোল্ডের রিসাইকেলটা যতটা প্রফিটেবল, সিলভারের রিসাইকেল ততটা প্রফিটেবল না। সেই কারণের জন্য এইখানেতে সিলভারের একটা রিসাইকেলিংয়ে চ্যালেঞ্জ থাকছে এবং সাপ্লাই কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। তো এখান থেকে আপনি বুঝতে পারছেন যে ভবিষ্যতে ডিমান্ড বাড়বে কিন্তু সাপ্লাই সেই তুলনায় যদি না বাড়ে তাহলে কি হবে, এর সিলভারের দাম বাড়তে পারে। কিন্তু এগুলো সবই ভবিষ্যতের প্রজেকশান। সিলভারের ইনভেস্টমেন্টে এই প্রজেকশানটা হচ্ছে যে আগামী দিনে সেখান থেকে ভালো রিটার্ন দিতে পারে, কিন্তু তার সাথে সাথে নাও তো দিতে পারে। ইন্ডাস্ট্রি যেভাবে আমি এক্সপেক্ট করছি সেভাবে যদি না বাড়ে তাহলে তো এত ডিমান্ড থাকবে না। সুতরাং সিলভারের ইনভেস্টমেন্টের কিন্তু একটা রিস্ক থেকে যাচ্ছে। এখানে হাই রিস্ক হাই রিটার্ন সিনারিও বলতে পারেন। সেই কারণের জন্য সবসময় কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে সিলভার ইনভেস্টমেন্ট কিন্তু গোল্ড ইনভেস্টমেন্টের তুলনায় কম্পারেটিভলি হায়ার রিস্ক, কারণ এখানেতে প্রাইস ফ্ল্যাকচুয়েশন কিন্তু বেশি থাকবে। 2 নম্বর, এর কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ডের উপর ডিপেন্ডেন্সি থাকছে, যেটা আপনাকে বলছিলাম যে সিলভারের ডিমান্ডটা ইন্ডাস্ট্রিয়াল থেকে এলে তবেই না এর দাম বাড়বে। কিন্তু ধরুন যদি সেরকম না হয়, ইকোনমিক ডাউনটার্ন যদি থাকে, যদি এই ইন্ডাস্ট্রিগুলো যেগুলো বলছিলাম খুব গ্রো করবে সেগুলো যদি না হয় তাহলে কিন্তু সেখান থেকে ডিমান্ড কম হওয়ার সম্ভাবনা থাকবে। সেই কারণের জন্যই এইটা কিন্তু মাথাতে রাখতে হবে। এইবার সিলভারেতে যদি আপনি ইনভেস্ট করতে চান, কিভাবে ইনভেস্ট করবেন? ইনভেস্ট করার 2টো অপশান আছে। এক তো আপনার ফিজিক্যাল সিলভার, সিলভারের বার, কয়েন, জুয়েলারি এইগুলোতে আপনি ইনভেস্ট করতে পারেন, ঠিক আছে, এগুলোতে আপনি স্টোর করে রাখতে পারেন। অথবা সিলভারের ইটিএফ আছে, মানে এটা কিনা সিলভারের কাগজ একটা বলতে পারেন। মিউচুয়াল ফান্ড আছে আর ইটিএফ আছে। ইটিএফটা শেয়ারের মতো, যেটা কিনা আমি বলতে পারেন রূপোর শেয়ার। রূপোর দাম যেভাবে বাড়বে সেই শেয়ারের প্রাইসও সেইভাবেই বাড়বে, সেই অনুপাতেই বাড়বে। তো সেখানে আপনি যদি সিলভারে ইনভেস্ট করতে পারেন তাহলে ইটিএফেতে ইনভেস্ট করতে পারেন, যেখানেতে আপনার স্টক মার্কেটে ইনভেস্টমেন্টের মতো হবে। যদি ডিম্যাট অ্যাকাউন্ট থাকে তাহলে করা যায়। অথবা সিলভারের মিউচুয়াল ফান্ড আছে, সেখানে ইনভেস্ট করতে পারেন। অথবা আরেকটা ভালো অপশান আছে মাল্টি অ্যাসেট ফান্ড। অনেক মাল্টি অ্যাসেট ফান্ড আছে যেখানে কিনা স্টকেতে ইনভেস্ট হয়, ডেট প্রোডাক্টে ইনভেস্ট হয়, আর প্রেসিয়াস প্রোডাক্টে বা প্রেসিয়াস মেটালেও ইনভেস্ট হয়। তার মধ্যে সিলভারও থাকে, গোল্ডও থাকে। তো সেইগুলো থ্রু দিয়েও কিন্তু আপনি সিলভারেতে ইনভেস্ট করতে পারেন। এইবার তাহলে এই প্রেসিয়াস মেটালের ইনভেস্টমেন্টের স্ট্র্যাটেজিটা কী হবে? দেখুন, আপনি যদি এই প্রেসিয়াস মেটালে ইনভেস্ট করতে চান তো আমি কখনোই বলবো না যে সোললি শুধু সিলভারই করুন। যদিও সিলভার থেকে ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু তবুও ট্র্যাডিশনালি যদি দেখেন সোনার কিন্তু প্রাইসটা ফ্ল্যাকচুয়েট কম করেছে। সুতরাং সিলভারে পুরো ইনভেস্ট না করে যদি ধরুন আপনি 10% ইনভেস্ট করতে চান তাহলে 5% আপনি রূপোতে রাখুন, 5% সোনাতে রাখুন। কারণ সোনাটাকে পুরোটা বাদ দেওয়াটা আমার মনে হয় ঠিক হবে না। তো সোনা রূপো দুটোতেই মিলিয়ে রাখুন। এতদিন পর্যন্ত যেমন মানুষ সোনাতেই বেশি ইনভেস্ট করতো, এখন আমি বলছি যে সোনা শুধু নয়, সোনা বাদ দিয়ে রূপোতেও কিছুটা ইনভেস্ট করুন, কারণ রূপোতে বেশি রিটার্ন দেওয়ার সম্ভাবনা আছে। এইবার যদি ধরুন সোনা বা রূপো যেখানে ইনভেস্ট করুন, এর ইটিএফ একটা ভালো অপশান বলেছিলাম। তো সোনার ইটিএফেতে কোথায় ইনভেস্ট করতে পারি, কোন কোন ইটিএফ আছে, পুরো লিস্ট আপনাকে শো করছি। আপনি দেখে নিন 1 বছরে এই ইটিএফগুলো কীরকম রিটার্ন দিয়েছে। এইচডিএফসির আছে, এলআইসির আছে, সমস্ত মোটামুটি এমসি কোম্পানিরই ইটিএফ আছে। এদের গোল্ডের ইটিএফও আছে, সিলভারের ইটিএফও আছে। তো প্রথমে আপনাকে আমি গোল্ডের ইটিএফটা শো করলাম। এইবার আপনাকে আমি সিলভার ইটিএফ কীরকম রিটার্ন দিয়েছে, কোন কোন কোম্পানি অফার করছে সবই শো করছি। এটাও দেখে নিন আপনি কারা কীরকম রিটার্ন দিয়েছে।